হ্যালো প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস আলো আঁধারের নূর, লেখিকা মাইমা তাহসিন জানা, পর্ব 14, ভয়েস বাই আরবি। মেহনুর ক্যাম্পাস থেকে বাইরে বের হলো। একটু আগেই মারিয়াকে বিদায় করেছে। যেহেতু আজ গাড়ি আনা হয়নি, তাই ক্যাব বা রিক্সা করে যাবে। মেহনুর বের হতেই তার সামনে একটা বাইক এসে থামলো। মেহনুর 2 কদম পিছিয়ে গেল। বাইক থামিয়ে ছেলেটি হেলমেট খুলতেই মেহনুরের মুখে হাসি ফুটে উঠল নোমানকে দেখে। নোমান তার বাবার বন্ধুর ছেলে। মেহনুরের কলেজের সিনিয়র হলেও মেহনুর আর নোমান বেস্ট ফ্রেন্ড। নোমান নেমে একটি মিষ্টি হাসি উপহার দিল। মেহনুরও হাসলো। নোমান বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, "কি রে উল্কাপিণ্ড, কেমন আছিস?" মেহনুর হেসে বলল, "কতবার বলেছি এসব ডাকবে না, আর আমি ভালো আছি। কবে ফিরলে দেশে?" নোমান জবাব দিল, "কাল ফিরেছি। তা এখানে দাঁড়িয়ে কি করছিস? বাসায় যাবি না?" মেহনুর ফোন একবার সময় দেখে নিয়ে বলল, "যাওয়ার জন্যই মাত্র বেরিয়েছি।" আরও কিছু কথা তারা হেসে বলছিল গেটের সামনে দাঁড়িয়ে। দূর থেকে একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি ক্ষুদ্র নয়নে তাদের দেখছিল। ফারিস কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। হাত মুষ্টিবদ্ধ, তার চোয়াল শক্ত। বড় বড় পা ফেলে সে মেহনুরের পেছনে গিয়ে দাঁড়ালো। কিছু না বলে খপ করে মেহনুরের ডান হাত ধরল। মেহনুর চমকে উঠল। পিছন ঘুরে কিছু বলতে যাবে, তার আগে নোমান বড় করে সালাম দিল ফারিসকে। "আসসালামু আলাইকুম ফারিস ভাইয়া, আপনি এখানে?" ফারিস মেহনুরের হাত ওভাবে চেপে ধরেই এক ভ্রু উঁচু করে গম্ভীর স্বরে জবাব দিল, "ওয়ালাইকুম সালাম।" কথা না বাড়িয়ে উল্টো ঘুরে গাড়ির দিকে যেতে লাগলো। নড়ে বড়ে মেহনুরকে সে প্রায় টেনে নিয়ে যাচ্ছে। তাদের যেতে দেখে নোমান চোখ ছোট ছোট করে ঠোঁট কামড়ে হেসে বিড়বিড় করল, "জেলাস।" তারপর নিজেও গিয়ে গাড়ি স্টার্ট করে চলে গেল। এদিকে মেহনুর ফারিসের পিছু পিছু যেতে যেতে মোস্টামস্তি করছে হাত ছাড়ানোর জন্য। অসভ্য লোক, যখন তখন শুধু ধরাধরি, "ছাড়ুন বলছি হাত, আমি আপনার সাথে যাব না, ছাড়ুন।" ফারিস চোখ বন্ধ করে দাঁতে দাঁত কিরমির করে নিজের রাগ সংবরণ করলো। তারপর জোরে নিঃশ্বাস ছাড়ল। তারপর মেহনুরের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলল, "কোলে উঠতে চাস আবার? না হলে মোস্টামুষ্টি অফ করে সুন্দর মতো হেঁটে আয়।" ফারিসের এমন কথায় মেহনুর চুপসে গেল। চোখে ভেসে উঠল সকালের দৃশ্য। সে আর কোনো কথা না বাড়িয়ে এগিয়ে গেল ফারিসের পিছু পিছু। ফারিস গাড়ির সামনে দাঁড়িয়ে দরজা খুলে হাত দিয়ে ইশারা করলো, "ভিতরে যা।" মেহনুরও কথা না বলে গিয়ে বসে পড়ল। মেহনুর বসতেই ফারিস দরজা বন্ধ করে নিজেও গিয়ে বসলো ড্রাইভিং সিটে। বসে নিজের সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দিল। আর চোখে একবার মেহনুরকে দেখে নিল মেহনুর লাগিয়েছে কিনা। দেখলো লাগিয়েছে, আর লটকানো মুখ নিয়ে চুপচাপ বসে আছে। তা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। হেসে সানগ্লাসটা চোখে পড়ে নিল। হঠাৎই মেহনুরের সম্বিত ভাব ফিরল। খেয়াল করে দেখলো বাড়ির রাস্তায় না গিয়ে অন্য পথে যাচ্ছে ফারিস। মেহনুর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, "এ কি, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো বাসার রাস্তা নয়।" ফারিস স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ভাবলেশীনভাবে জবাব দিল, "অসভ্যতার ABCD শেখাতে।" মেহনুর চোখ বড় বড় করে আশ্চর্য হয়ে বলল, এসব কি বলছেন?" একই ভঙ্গিতে আবার জবাব দিল ফারিস, "হাত ধরাটা তোর মতে অসভ্যতা, তবে আমার মতে না। তাই আমার মতে অসভ্যতা কি সেটা শেখাইতে নিয়ে যাচ্ছি।" মেহনুর ভাবল, এই লোকের নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে, সেজন্য এসব ভুলভাল বকছে। তাই মেহনুর তাড়া দেখিয়ে বলল, এই নামান আমাকে, আমি একা যাব, আপনাকে নিয়ে যেতে হবে না। নামান আমাকে, আমি কোনো পাগল লোকের সাথে যেতে পারবো না। ফারিস তোয়াক্কা না করে নিজের মতো করে গাড়ি চালিয়ে যেতে লাগলো। এদিকে মেহনুর হাঁসফাঁস করছে। তা দেখে ফারিস এক হাত বাড়িয়ে শক্ত করে মেহনুরের হাত চেপে ধরে বলল, "আর একটা সাউন্ড যদি হয়, ট্রাস্ট মি, খারাপ কিছু হয়ে যাবে, তাই চুপচাপ বসে থাক।" কিছুক্ষণের মধ্যে ফারিস একটা 5 স্টার হোটেলের সামনে এসে গাড়ি থামালো। এটি দেশের অভিজাত এবং নামকরা রেস্টুরেন্টগুলোর মধ্যে একটি। ভেতরের পরিবেশ ছিল রাজকীয়, আভিজাত্যে মোড়া। ঝাড়বাতি থেকে ঠিকরে আসা নরম আলোয় মেহগনি কাঠের আসবাবপত্র ঝলমল করছে। দেয়াল জুড়ে ছিল দামি ইতালিয়ান শিল্পকর্ম, আর টেবিলে সুগন্ধি মোমবাতি।
প্রতিটি টেবিলে পর্যাপ্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছে, যা উচ্চবিত্ত গ্রাহকের জন্য অপরিহার্য। ফারিস গাড়ি থেকে নামলো, গিয়ে মেহনুরের দরজা খুলে দিয়ে বলল, নেমে আয়। মেহনুর চারপাশে চোখ বুলিয়ে জিজ্ঞেস করলো, এখানে কেন এনেছেন? ফারিস কপাল ভাঁজ করে বিরক্তি স্বরে বলল, রেস্টুরেন্টে মানুষ কেন আসে, ইডিয়েট। মেহনুর বলল, কেন আবার খেতে? তাহলে এত কথা না বলে নেমে আয়। মেহনুর নামলো। নামতেই ফারিস দরজা লাগালো, লাগিয়ে সামনের দিকে পা বাড়ালো ভেতরে যাওয়ার জন্য। মেহনুরও গেল। যেতে যেতে মুখ বেঁকিয়ে বিড়বিড় করলো, এত ভনিতা না করে আগেই বললে হতো। ফারিস বোধহয় শুনলো, সে মৃদু হাসলো। ফারিস আর মেহনুর দরজার সামনে আসতেই একজন গার্ড দরজা খুলে দিল। তাদের পিছন পিছন দুজন গার্ড ভেতরে আসতে নিলে ফারিস ইশারায় বুঝিয়ে দিল বাইরে থাকতে, ভেতরে আসা জরুরি নয়। ভেতরে প্রবেশ করতেই ম্যানেজার এসে উষ্ণ অভ্যর্থনা জানালো, তার মুখে বিনয়ের হাসি। তিনি সরাসরি তাদের নিয়ে গেলেন আগে থেকে বুকিং করা একটা ভিআইপি টেবিলের দিকে। এই ধরনের বিশেষ অতিথিদের ক্ষেত্রে প্রথা মেনেই অতিরিক্ত আপ্যায়ন এবং গোপনীয়তা বজায় রাখা হয়। মেহনুর অবাক হলো, তার মানে ফারিস আগে থেকে প্ল্যান করে রেখেছিল, না হলে বুকিং করবে কেন? মেহনুরের জন্য ফারিস চেয়ার টেনে দিল, সাথে চোখ দিয়ে ইশারা করলো যাতে বসে। মেহনুর কোনো কথা না বলে শুধুই মানুষকে পর্যবেক্ষণ করছে। মেহনুর চুপচাপ গিয়ে বসলো, ফারিসও গিয়ে বসলো মেহনুরের মুখোমুখি। তখনই দুজন ওয়েটার এসে খাবার পরিবেশন করে দিল। মেহনুর এক ভ্রু কুঁচকে তাকালো তার খাবারের দিকে। এখানে সব তার পছন্দেরই খাবার অর্ডার করা হয়েছে। তা দেখে চোখ তুলে তাকালো ফারিসের দিকে, দেখল তার অভিব্যক্তি স্বাভাবিক। মেহনুর এবার নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, আপনি এসব আগে থেকে ঠিক করে রেখেছিলেন তাই না? ফারিস গম্ভীর স্বরে বলল, বেশি কথা না বলে খাওয়া শুরু কর। এই বলে নিজে পরিবেশন করে দিল মেহনুরের প্লেটে, তারপর নিজের প্লেটে নিয়ে খাওয়া শুরু করলো। মেহনুর আসলেই খিদা পেয়েছিল, তাই আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করলো সে। হঠাৎ খেতে গিয়ে তার হেসকে উঠল। ফারিস তড়িৎ গতিতে উঠে ব্যাকুল হয়ে এসে পানির গ্লাসটি বাড়িয়ে দিল মেহনুরের দিকে। হেসকে তুলতে তুলতে মেহনুর পানি খেল। ফারিস মেহনুরের মাথায় আলতো হাতে দুটো টোকা দিল। মেহনুরের হেসকে থামার নেই। মেহনুর চোখ তুলে তাকাতে ফারিস কিছুটা ঝুঁকলো মেহনুরের দিকে। ঝুঁকে করেই বসলো এক অনাকাঙ্ক্ষিত কাজ। হুট করে মেহনুরের ললাটে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। সহসা মেহনুরের চোখ বড় বড় হয়ে গেল। আশ্চর্যের সপ্তমে আকাশে সে। তারপর বুক দুরু দুরু করে কাঁপছে, বয়ে যাচ্ছে এক অজানা শিহরণ। কি হলো এইমাত্র তার সাথে? চোখ তুলে তাকালো ফারিসের দিকে। ততক্ষণে ফারিস মেহনুরের থেকে সরে গিয়ে খাবারে মনোযোগ দিল, যেন কিছুই হয়নি। মেহনুরের মুখ দেখে মনে মনে হাসল সে। মেহনুর সম্বিতভাব কাটিয়ে চেঁচিয়ে উঠল, কি করলেন এটা আপনি? ফারিস কপাল ভাঁজ করে বলল, কি করেছি? সাথে সাথে মেহনুর বলল, এইমাত্র আমার কিছু না বলে থামলো। ফারিসও পাল্টা জবাব জিজ্ঞেস করলো, থামলি কেন, বল কি বলবি? হঠাৎ মেহনুরের খেয়াল হলো তার হেসকি থেমে গেছে। মেহনুর থতমত মুখে ফারিসের দিকে চেয়ে আছে, তার মানে হেসকি কমাতে এমন করেছে ফারিস। মেহনুর কটমটে দৃষ্টিতে চেয়ে দাঁত কিরমির করছে। তাদেরকে ফারিস মেহনুরের আড়ালে ঠোঁট কামড়ে হাসলো। খাওয়া শেষ করে মেহনুরকে নিয়ে ফারিস বের হলো রেস্তোরাঁ থেকে। মেহনুর কোনো কথা না বলে নিজে গাড়িতে গিয়ে বসলো। এই যাবৎ ফারিসের সাথে আর কোনো কথা বলেনি। ফারিসও কথা বাড়ালো না, সেও গিয়ে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি চলছে আপন মনে। বিকেল গড়িয়ে এসেছে, শীতের নরম বিকেল। আকাশ তখনও হালকা কমলা রঙের আভা ধরে রেখেছে, কিন্তু সেই আভায় নেই গ্রীষ্মের তীব্রতা। চারিদিকে কুয়াশার হালকা চাদর নামতে শুরু করেছে, যা প্রকৃতিকে দিয়েছে এক স্নিগ্ধ রহস্যময় রূপ। শিরশিরে ঠান্ডা বাতাস গাড়ির জানলার কাছ ভেদ করে ভিতরে প্রবেশ করলো, যা মেহনুরকে একটু কাঁপিয়ে তুলল। ফারিস ড্রাইভ করছে আর চোখে মেহনুরকে দেখছে। মেহনুরের চোখ হঠাৎ রাস্তার ধারে গেল। সাথে সাথে মেহনুর ফারিসকে তাড়া দিয়ে বলল, একটু গাড়ি থামান। ফারিস সাথে সাথে ব্রেক কষলো। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেহনুর কিছু না বলে গাড়ি থেকে নামলো। তা দেখে ফারিসও নামলো। মেহনুর এগিয়ে রাস্তা পার হলো। রাস্তায় একজন পাখি বিক্রেতা
এক ঝাঁক পাখি খাঁচায় নিয়ে বসেছিল, সেটাই মেহনুরের নজরে আসে। খাঁচাবন্দি পাখি মেয়েটাও পছন্দ নয় তার। তার মতে যাকে যেখানে মানায় তাকে সেখানে রাখা উচিত। যেমন ফুল গাছে, তেমন পাখি আকাশে। মেহনুর এগিয়ে গিয়ে লোকটিকে বলল, চাচা, খাঁচার দরজা সব খুলে দিন, পাখি ছেড়ে দিন। লোকটি অবাক হয়ে তাকালো। সে কি কথা মা, এত কষ্ট করে ধরে এনেছি, বিক্রি না করলে খাবো কি? মেহনুর দৃঢ় কণ্ঠে জবাব দিল, টাকার জন্য তুমি এদের বন্দি করে রাখবে? পাখি আকাশেই সুন্দর, খাঁচায় নয়। যাকে মানায় স্বাধীনতায় তাকে কেন শেকলে বাঁধতে হবে? বিক্রেতা বিরক্তি নিয়ে বলল, আমার কাছে রীতি নয়, রুজি বড় মা। কিনতে হলে সবগুলো কিনে নাও, না হলে মিছে ঝামেলা করো না, আমি গরিব মানুষ। তাদের কথার মাঝেই ফারিস এগিয়ে এলো। সে তাদের সকল কথা শুনেছে। সে এগিয়ে সে লোকটিকে বলল, মেহনুরকে পাখিগুলো দিতে। বলেই ফারিস লোকটিকে পাখির দামের চেয়ে একটু বেশি টাকা ধরিয়ে দিল। পাখি বিক্রেতা খুশি হয়ে টাকা নিল। মেহনুর ফারিসের দিকে চেয়ে মুচকি হাসল, ছোট্ট করে বলল, ধন্যবাদ ফারিস ভাই। ফারিসের মুখেও হাসি ফুটে উঠছিল, তবে সাথে সাথেই কোনো এক কারণে তা বিলীন হয়ে গেল। কপাল কুঁচকে তাকালো মেহনুরের দিকে, যা মেহনুরের পিছনে হাত বাস করে দাঁড়িয়ে বলল, যা করা জলদি কর, আমি কারোর জন্য বেকার বসে থাকি না। মেহনুর মুখ বাঁকিয়ে বলল, আমাকে কেই বা বলেছে আপনাকে কেই বা বলেছে আমার জন্য বেকার বসে থাকতে? আপনি চলে যান, আমি একাই যেতে পারবো। আর কথা না বাড়িয়ে সে পাখির খাঁচার কাছে গেল। লোকটি পাখির খাঁচা থেকে কয়েকটা মেহনুরের হাতে তুলে দিল। মেহনুর চোখ মুখে এক অন্যরকম আনন্দের ঝিলিক। হেসে সে পাখিগুলো উড়িয়ে দিল আকাশে। এভাবে বাকিগুলোও সে উড়িয়ে দিল। পাখিগুলো আকাশে ডানা মেলতে মেহনুর বিড়বিড় করে বলল, যাও, যেখানে তোমাদের ঠিকানা সেই দিগন্তের নীলিমায়। খাঁচাই লোহা আজ মুক্তির গান শোনা। তোমরা মুক্ত, এই শহরের যত না তোমাদের স্পর্শ করবে না। মুক্তির আনন্দে ডানা ঝাপটানো শুরু করলো পাখিগুলো, যেন প্রতিটি পালক ধরে তারা তাদের জমানো দীর্ঘশ্বাস আকাশে ছড়িয়ে দিল। সেই উড়ে যাওয়া দেখে মেহনুরের মনে হলো যেন তার নিজের ভেতরের এক বন্দিনীও মুক্তি পেল। সে দুহাত ধরে মুক্তি দিল তার নিজের ভালো লাগাকে, সমস্ত বন্ধনকে অস্বীকার করে। ফারিসের চোখের চশমার আড়ালে এক দৃষ্টিতে দেখছে মেহনুরের কাণ্ড কারখানা। তার চোখে মুখে মুচকি হাসি ফুটে উঠল। কিছু একটা ভাবতেই ফারিস হাতের ফোনে মেহনুরের আড়ালে কয়েকটা ছবি তুলে নিল। তা মেহনুর টের পেল না। মেহনুর পাখি ওড়ানো শেষ করে পিছনে ফিরে হুশ জ্ঞান হারিয়ে ফারিসের এক ভাও শক্ত করে ধরল। ফারিস এবার নিজের হাতের দিকে যেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। মেহনুর ফারিসের দিকে মাথা তুলে তাকালো, তাইকে মনোমুগ্ধকর হাসি এসে বলল, পাখি আকাশেই সুন্দর, তাকে বন্দি অবস্থায় মানায় না জানেন। আমিও যদি পাখি হতাম তবে জগতের সকল জঙ্গল পিছনে ফেলে মুক্ত হয়ে উড়ে যেতাম সেই নীল দিগন্তে। মেহনুরের কথায় ফারিস কোনো প্রত্যুত্তর করল না, শুধু মনে মনে আওড়ালো, তোর ওই স্নিগ্ধ হাসিটুকু দেখতে যদি পৃথিবীর সমস্ত খাঁচার পাখি উড়াতে হয় তবে আমি তাই করব। তবে তোকে যে আমি উড়তে দিতে পারবো না মেহনুর, কারণ তুই তো আর সাধারণ পাখি নোস। তুই যে শুধু আমার মনের খাঁচায় বন্দিনী হয়ে থাকবি পাখি। আমার আকাশ আর আমার খাঁচা দুটোই তোর। তোকে মুক্ত করে দেওয়ার সাধ্য যে আমার নেই পাখি। তুই শুধু আমার পাখি। তুই আমার মন পিঞ্জরায় আজীবন বন্দি হয়ে থাকবি, যতদিন না আমার অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়। তারা গাড়ির কাছে এগোতে হঠাৎ গুলির আওয়াজ আসলো। ভাগ্যিস ফারিসের চোখ কাছের দিকে গেছিল, তাই মেহনুরকে এক টান দিয়ে নিজের বাহুতে আবদ্ধ করায় গুলিটা পাশ কাটিয়ে চলে গেল। ফারিস দেখলো রাস্তার উল্টো দিক থেকে বেশ কয়েকজন কালো পোশাকধারী লোক একটি গাছের আড়ালে লুকিয়েছে এবং তাদের দিকে বন্দুক তাক করেছে। ফারিস মেহনুরকে সরিয়ে আনা মাত্র এই লোকটি গুলি ছুঁড়েছে। মেহনুর এমনটা মোটেও আশা করেনি। কে হতে পারে, কে তাদের উপর আক্রমণ করবে? গুলির আওয়াজ হতেই পেছনের গাড়িতে থাকা গার্ডগুলো তড়িঘড়ি করে নেমে ফারিস আর মেহনুরকে আড়াল করে পজিশন নিল। গার্ডরাও পাল্টা আক্রমণ করলো। লুকানো লোকগুলো আড়াল থেকে গার্ডদের উপর গুলি চালাচ্ছে। তা দেখে ফারিস মেহনুরকে গাড়িতে বসিয়ে দিয়ে আদেশের সুরে বলল, এখানে বসে থাকবি,
বের হবি না বলেই তাড়াতাড়ি দরজা লাগিয়ে তার পিছনে গোজা গান বের করলো। সেও নিশানা তাক করে গুলি ছুড়ল। এক মুহূর্তে ফারিসের চোখ মুখে হিংস্রতা ফুটে উঠল, ঠিক যেন ক্ষুধার্ত হয় না। তিনি গার্ডের কথা কানে না তুলে নিজের লক্ষ্য স্থির করে গুলি ছুড়লেন। রক্ত, ধুলো আর বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। তবে ফারিসের গার্ডরা লোকগুলোকে আটকাতে ব্যর্থ হলো। তখনই একটা কালো মাইক্রো এসে তাদের তুলে নিয়ে দ্রুত পালিয়ে গেল। তবে সবাই আহত, কারো পায়ে গুলি তো কারো হাতে। ফারিস তীক্ষ্ণ দৃষ্টিতে গাড়ির নাম্বার দেখে কাউকে কিছু একটা মেসেজ করে দিল, দিয়ে বাঁকা হাসলো। এদিকে মেহনুর সব দেখছিল। তার বাকশক্তি হারিয়ে গেছে। কে এসব করতে পারে? ফারিস গাড়িতে বসে দরজা লাগাতে মেহনুরের ধ্যান ভাঙল। ফারিসের হাতে বেশ কয়েকটা আঁচ ও আঘাত লেগেছে। ফারিস মেহনুরকে বলল, আর ইউ ওকে নূর? মেহনুর চিন্তিত ভঙ্গিতে বলল, কারা এমনটা করলো? কাদের সাথে এমন শত্রুতা যে তারা আমাদের উপর হামলা চালালো? ফারিস মেহনুরের দিকে ছোট ছোট চোখ করে চেয়ে শুধু বাঁকা হাসলো। মেহনুরের মুখে এমন কথা শুনে সে ছোট করে বলল, লিসেন, রাজনীতির মাঠে এমন হাজার কীটপতঙ্গ থাকে, আর তাদের টার্গেট থাকে দুর্বল জায়গায় আঘাত করা। ধরে না এমন কিছু, তোকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না বলেই সে গাড়ি স্টার্টে দিল। সন্ধ্যা তখন কেবল গাঢ় হচ্ছে। বাইরের হালকা হালকা লালচে আভা মিলিয়ে গিয়েছে ধূসর অন্ধকারে। ঘরের ভেতরে নরম ল্যাম্পের আলোয় এক স্নিগ্ধ আড্ডার পরিবেশ। শীতের আবছা বাতাস জানলার কাছে আলতোভাবে ধাক্কা খাচ্ছে। ড্রয়িং রুমের সোফায় বসে আড্ডা দিচ্ছে মেহেরিন, মারিয়া, মিরান, নিহান, মাহির, নীলু এবং ফারিস আর ফারহান বাহিরে কাজে গেছে। ফিরতে দেরি হবে বলে ফারিনকে এখানে রেখে গেছে তারা। ফারিনের এসব আড্ডায় মন নেই। সে এক হাতে চশমা ঠিক করে আবারও বই পড়ায় মনোযোগ দিল। মেহেরিন সোফায় বসে পানাচে নেচে চিপস খাচ্ছে আর গুনগুন করছে। সে এক হাতে রিমোট নিয়ে টিভির চ্যানেল পাল্টাচ্ছে। বাকিরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত। মেহনুরের মাথা ব্যথা, তাই সে ঘরে শুয়ে আছে। মেহেরিন চ্যানেল পাল্টাতে তার নজর আটকাল একটি নিউজের দিকে। সেখানে চলছিল ব্রেকিং নিউজ। দেশ জুড়ে উদ্বেগ জনহারে বাড়ছে অপহরণ ও ডাকাতি। বিগত কয়েক সপ্তাহে দেশ জুড়ে অপহরণের হার অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি 16 থেকে 18-19 বছর বয়সী প্রায় 50 জন মেয়ে ও শিশু অপহরণ হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে ডাকাতির ঘটনাও। নাগরিকরা নিজ বাড়িতেও এখন নিরাপদ নয়। প্রশাসন ও নিরাপদ বাহিনী জনসাধারণকে অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। হঠাৎই মেহেরিনের চোখ আটকে গেছিল টিভির স্ক্রিনে দেওয়া লাল অক্ষরের ফ্ল্যাশ করছে সেইখানটাতে। স্পষ্ট সেখানে তাদের এলাকার নাম। মেহেরিন চিপস খাওয়ার নাম থামিয়ে টিভির দিকে বিস্ফোরিত চোখে তাকালো। কাল রাতেই তাদের এলাকায় ডাকাতি। মেহেরিন চেঁচিয়ে উঠল। সকালে ওর উদ্দেশ্যে বলল, ওহ গাইজ, শেষে কিনা আমাদের এলাকায় ডাকাতি। এমনিতেই আমাদের বাড়িতে মানুষ নেই, তারা যদি এখন আমাদের বাড়িকে টার্গেট করে। মেহেরিনের এমন চেহারা দেখে সকলে আশ্বস্ত করলো এমন কিছু হবে না। মাহির মেহেরিনের দিকে চেয়ে দাঁত কেলিয়ে বলল, ডাকাতরা আসলে তাদের বেঁধে রেখে সব থেকে কুৎসিত ডাকাত দেখে তোকে বিয়ে দিয়ে দেব। সেই কথা শুনে হাসলো সকলে। নিহান হেসে বলল, ভাইয়া, শুধু মেহুকে নাম, আরও বাদররা আছে না, সব কটাকে ধরে বিয়ে দিয়ে দিও। সেই হবে কিন্তু একেবারে মেড ফর ইচ আদার, একদম পারফেক্ট জুটি লাগবে। ভাইদের এমন কথা শুনে মেয়েরা রেগে কটমট দৃষ্টিতে তাকালো। তারা কি দেখতে বিশ্রী যে এমন উজবুক মার্কা কথা বলছে, শেষে কিনা ডাকাত? মেহেরিন সোফার কুশকন ছুঁড়ে মারল মাহিরের দিকে। তা মাহির ক্যাচ করে ধরে নিল। বোনদের খেপাতে পেরে সে হাসছে। মেহেরিন খেকিয়ে বলল, একদম আউল ফাউল কথা বলবে না। আমাদের না হয় ডাকাত ছুটবে, কিন্তু তোমাদের নিজেদের চেহারা দেখছো, ডাকাতের নানিও ছুটবে না। এই বলে হাসলো মেহেরিন। মারোয়া হেসে বলল, উফ মেহেরিন, নানি কিন্তু সুন্দরী বেশি হয়ে যাচ্ছে, এর থেকে একটু নিচে নামতে পারিস, লাইক নানির মা, চাচি। এই বলে সেও হাসলো। নীলু
ভাবভঙ্গিতে মারোয়াকে বলল, নানির মা চাচি তো জীবিত থাকবে না, মরে পেতনি হয়ে গেছে হয়তো। তাহলে পেতনি তাদের জন্য পারফেক্ট, কি বলো? পেতনিও দেখে নাক ছিটকাবে। ফারিন বইতে মনোযোগ দিলেও সে সবার কথা ঠিকই শুনছিল। সেও তো মেয়ে, তাই তারও বেশ গায়ে লেগেছে ভাইদের এমন কথা। তাই গম্ভীর স্বরে একই কথা হঠাৎই বলল। এদিকে ভাইয়েরা এমন জব্দ করবে এটা তারা ভাবতে পারেনি। চুপসে যাওয়া মুখ নিয়ে মাহির আর নিহান একে অপরের দিকে চেয়ে রইল। তাদের মনে একটাই প্রশ্ন, তারা কি দেখতে এতটাই কুৎসিত যে পেতনিও নাক ছিটকাবে? খানবাড়ির ছেলে হোক বা মেয়ে, কেউ কারোর থেকে কোনো অংশে কম না রূপে গুণে। খানবাড়ির ছেলে মেয়েদের রূপে শত শত মেয়ে প্রথম বর্ষার কাদার মতো পিছলে পড়ে। আবার তারা কিনা এমন কথা বলছে। মাহির বুঝলো এখানে কথা বাড়িয়ে লাভ নেই, এখানে মেয়েদের টিম ভারী, তা সহজেই তারা তাদের জব্দ করতে পারছে। রাত তখন 12টা। নূরমহলের স্টাফ কোয়ার্টার ভেতরে নিজেদের রুমে ঢুকে কেউ একটা খট করে দরজা লাগালো। হঠাৎই কর্কশ আওয়াজে কোমরে গোজা মুঠোফোনটি বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে সাথে সাথে রিসিভ করলো। আসসালামু আলাইকুম ম্যাম। অপর পাশ থেকে জবাব আসলো, ওয়ালাইকুম সালাম। এখানকার কি খবর রিয়া? ম্যাম, আমি চারিদিকে নজর রেখেছি, আমি আপনাকে আপডেট দেব সন্দেহজনক এমন কিছু নজরে এলে। গুড জব। তোমাকে যে কাজ দেওয়া হয়েছে তা যেন হেরফের না হয়। সবার উপর কড়া নজর রাখবে বাড়ির ভেতরে, আর বাইরেরটার জন্য আমার গার্ডরা আছে। আপনি চিন্তা করবেন না ম্যাম, আমি ঠিক মতো করবো। তবে ম্যাম, আপনার দাদুকে নিয়ে টেনশন হচ্ছে। উনি আমার উপর ক্ষেপে থাকতেন পুরোটা সময়, যদি ধরা পড়ে যায়। অপাশ থেকে মেহিনুর বলল, ডোন্ট ওয়ারি, উনি তোমার ক্ষতি করবেন না, শুধু দাদা ভাইয়ের থেকে দূরে থেকো, আর কোনো কিছু না। ম্যাম, আমি আর কিছু বলিনি, উনি যে জল্লাদ বাবা, আমার গরদান দেবেন সাথে সাথে। বা মেহিনুর গম্ভীর স্বরে বলল, বাই দ্য ওয়ে, পিয়াকে স্কুলে পাঠাচ্ছ? রিয়া বলল, জি ম্যাম, সে যাচ্ছে, তবে স্কুলের নাম লুকিয়েছি, কাছের কোনো সরকারি স্কুলের নাম বলেছি, যেমনটা আপনি বলেছেন। গুড। আচ্ছা, সাবধানে থেকো, আর বি কেয়ারফুল, কারো চোখে যেন ধরে না পড়ো। রাখছি। এই বলে মেহিনুর কল কাটলো। রিয়া হাঁপ ছেড়ে বাঁচল। সারাদিনের ক্লান্তি শরীর বিছানায় গায়ে রেডিও দিয়ে মাথায় থাকা উইকটা খুলল। প্রিয়া পাশেই পড়েছে। আপুকে আসতে দেখে বলল, এখানে আর কতদিন থাকতে হবে? রিয়া চোখ বুঝে জবাব দিল, নাজোয়া খানের বিয়ে অবধি। প্রিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। নিজেদের বাড়ির প্রিন্সেস আর এখানে ছদ্মবেশে আশ্রিতা হয়ে থাকতে হচ্ছে, তা তার ভালো লাগছে না, তাই বাধ্য হয়ে থাকতে হচ্ছে তার আপুর জন্য। হ্যাঁ, তারাই সেই মহিলা আর মেয়েটি, রিয়া আর প্রিয়া। তবে খানবাড়ির সকলের কাছে রিয়া হচ্ছে রহিমা বেগম, আর প্রিয়া হচ্ছে পাপিয়া। রিয়া ছদ্মবেশে এক বৃদ্ধা মহিলা সেজে এখানে এসেছে, মূলত মেহনুর তাদের এনেছে। কল কেটে মেহনুর নিহানের দিকে তাকালো। সে চিন্তিত ভঙ্গিতে মেহনুর রুমে বসে আছে। নীরবতা ভেঙে নিহান বলল, ওখানকার কি খবর? মেহনুর বিছানায় ল্যাপটপ নিয়ে বসতে বসতে জবাব দিল, আপাতত ঠিক আছে, রিয়া সামলায় নেবে, চিন্তার কিছু নেই। নিহান বলল, তবে আজকের এই হামলাটা কে করিয়েছে বলে তোর ধারণা? মেহনুর ঠোঁট বাঁকিয়ে হাসলো, হেসে বলল, লিনা ডার্লিং। নিহান আশ্চর্য হলো, কি? ওর এত সাহস কি করে হলো? তুই না বললি মুখ বন্ধ করে রেখেছিস? আর তুই কি করে জানলি লিনা করিয়েছে? ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মেহনুর বলল, নোমান ভাই বলেছে, আর তারা ভার্সিটি থেকে আমাদের পিছু নিচ্ছিল। এই বলে হালকা হাসলো মেহনুর। নিহান অবাক হয়ে বলল, জানতে যখন তাহলে তাদের সুযোগ কেন দিলি? মেহনুর বাঁকা হেসে বলল, এসব পোকা মাকড় মেরে আমার হাত খারাপ করার মুড নেই, তাই তো সেই দায়িত্বটা অন্য কাউকে দিলাম। তার হাসিটা এক ধূর্ত চকমক ছিল। নিহান একই ভঙ্গিতে বলল, কাকে? আর ওরা তো পালিয়েছে, তোর কি মনে হয় ওরা এখনো বেঁচে আছে? এই বলে সে রহস্যময়ী হাসি হাসলো। মেহনুরের হাসি দেখে নিহান ভ্রু কুঁচকে ফেলল। সেই হাসির পেছনে লুকিয়ে থাকা রহস্য যেন তাকে ভাবিয়ে তুলল। মেহনুর আবারও বলল,
কিন্তু আমি ভাবছি অন্য কথা। এত সাহস পাওয়ার কথা সে নয়, তার পেছনে অন্য কারোর হাত আছে। তবে হামলাটা আমার উপরই করিয়েছে, এটা নিশ্চিত। নিহান চিন্তিত ভঙ্গিতে বলল, সে না হয় বুঝলাম, তবে ফারিস ভাইয়ের যদি কোনো ক্ষতি হতো তাহলে? মিনু শক্ত হয়ে বলল, নাকে পাটা ফুলে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, চল শক্ত হয়ে গেল মেহিনুরে। নাকের পাটা ফুলে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, এমনটা হতো না, হলেও আমি জীবন্ত পুঁতে দিয়ে ফেলতাম তাদের। তখনই বেলকুনি থেকে ফোনে কথা বলা শেষ করে মারোয়া ভিতরে ঢুকলো। ফারিস ভাইয়া কি চুপ থাকবেন এসব দেখে? আমি শিওর উনি কোনো অ্যাকশন নেবেন। মেনুর কিছু একটা ভেবে হাসলো। তারপর মারোয়াকে বলল, সেটা পরে দেখা যাবে, আগে বল বস কোনো আপডেট দিয়েছে? মারোয়া বসতে বসতে বলল, না, ওনার সাথে কথা হয়নি, তবে উনি মেসেজে জানিয়েছে খুব শীঘ্রই মিশন স্টার্ট করবেন। দীর্ঘশ্বাস ছাড়ল নিহান। সেজন্যই তো আজ এত বছর পর তোদের আনানো হয়েছে, এত কাঠখড় পুড়িয়ে। আচ্ছা মেহনুর, আমাদের ইনস্ট্রাকশন কে দিচ্ছে? তার পরিচয় বা কেন হাইড করা হয়েছে? উনি আমাদের এত স্ট্রং করে তুলেছে, একটার পর একটা মিশন দিয়েছে, তবে আমাদের সামনে কেন আসেননি? আসলে মারোয়াদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে তাদের মিশন কমপ্লিট করা। এতদিন মারোয়ার ট্রেনিং কমপ্লিট হয়নি, তাই আসা হয়নি। মারোয়ার ট্রেনিং কমপ্লিট হতেই দেশে আনানোর বাহানায় মেহনুর আর নিহান মিথ্যা নাটক সাজিয়েছে, যাতে সহজে মারোয়াদের দেশে আসলেও কারো সন্দেহ না হয়। এদিকে মারোয়াকে আনানো যাবে, অন্যদিকে খান পরিবারের সকলে এক করা যাবে। তারা চাইলে আগেই পারত, তবে তারা সময়ের অপেক্ষায় ছিল শুধু। মেহনুরের মাথায় একটাই প্রশ্ন, সে চেনে না তাদের বসকে, তবে সে জানে তার দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হবে। হঠাৎই মারোয়া বলল, নূর আপু, মেহরিন কিন্তু দিন দিন অ্যাডিক্টেড হচ্ছে ওই মানুষটার প্রতি। তুমি কেন জেনে শুনে চুপ আছো? বলে দাও কে কে ও। নিহান ও মেহনুর একে অপরের দিকে চেয়ে হাসলো। এরপর মেহনুর বলল, এত সহজে পেয়ে গেলে হবে? নিজের মানুষকে পাওয়ার তদন্ত তাকে তার মতো করতে দে, সে নিজে থেকে খুঁজে নিক। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর গল্প একদিন পর একদিন আসবে। আমার এক্সাম শুরু হয়ে গেছে, তো যার জন্য আমি খুবই ব্যস্ত থাকবো। এই জন্য আর কি একদিন পর একদিন আপনাদের গল্প দিতে পারবো, রেগুলার দেওয়া সম্ভব না। থ্যাংক ইউ।